যখন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে মকর সংক্রান্তি বলা হয়। হিন্দু ধর্মে এই দিনকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়। যেমনটা আমরা জানি যে ভারতে সৃষ্টির সময় থেকেই প্রকৃতিকে দেবতা বলে পুজো করা হয়েছে, আর মকর সংক্রান্তির যে উৎসব সেটিও প্রকৃতিকে ঘিরেই। মকর সংক্রান্তির পেছনে যেসব কারণগুলি রয়েছে তা পুরোপুরিভাবে বৈজ্ঞানিক ও ভৌগোলিক। এই সময় সূর্যের স্থিতির যে পরিবর্তন হয় তাকে ঘিরেই এই উৎসব পালন করা হয়। সনাতন ধর্মে যে পরম্পরাগুলি আছে তা বেশিরভাগই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই বানানো হয়েছে। মকর সংক্রান্তির পেছনে কি কারণ আছে চলুন জানা যাক। হিন্দু ধর্মে মাসকে দুটি পক্ষে ভাগ করা হয়েছে, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। ঠিক একইভাবে একটি বছরকে দুটি আয়নে ভাগ করা হয়েছে, উত্তরায়ণ ও দক্ষিণায়ন। মকর সংক্রান্তির দিন থেকে সূর্যের উত্তরায়ণের গতি শুরু হয়ে যায়। এই জন্য মকর সংক্রান্তিকে উত্তরায়ণও বলা হয়। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে পৌষ মাসে যখন সূর্য ধনু রাশিকে ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তির পর্ব মানানো হয়। সূর্য ধনু রাশির থেকে মকর রাশিতে প্রবেশ করে, তাই একে মকর সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তি এমন একটি ধার্মিক অনুষ্ঠান যা পুরো ভারতবর্ষে উদযাপন করা হয়। জানুয়ারির 14 তারিখে মকর সংক্রান্তি উদযাপন করা হয়। এই কারণগুলি ছাড়াও কিছু ধার্মিক মান্যতাও আছে, আর সেই মান্যতা অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতা ও দানবদের মধ্যে 12 দিন ধরে যে বিশাল যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পর ভগবান বিষ্ণু অসুরদের দমন করে তাদের মাথা মন্দার পর্বতে দাবিয়ে যুদ্ধ সমাপ্তির ঘোষণা করেছিল। তাই মকর সংক্রান্তিকে অশুভ শক্তির বিনাশের দিনও মনে করা হয়। মকর সংক্রান্তির দিন কোনো মানুষের মৃত্যু হলে তার আর পুনর্জন্ম হয় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে উত্তরায়ণের শুভকালে যখন সূর্য উত্তরায়ণে যায় আর পৃথিবী প্রকাশ্যে থাকে, সেই প্রকাশ্যে দেহ পরিত্যাগ করলে সেই ব্যক্তির পুনর্জন্ম হয় না, আর এরকম মানুষেরা ব্রহ্মাকে লাভ করে। আর তার উল্লেখ আমরা মহাভারতে পাই। ভীষ্ম পিতামহ গুরুতর আহত হবার পরও তিনি ততক্ষণ অবধি শরীরত্যাগ করেননি যতক্ষণ না সূর্য উত্তরায়ণে গিয়েছিল। মকর সংক্রান্তি 2026 কবে পালন করা হবে? চলুন জানা যাক যে এই বিশেষ দিন কবে পড়েছে, আর এই দিনে দান দেবার শুভ সময় কখন থাকবে, ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের সময় কখন থাকবে। এবার মকর সংক্রান্তির পর্ব 14 জানুয়ারি 2026 বুধবার পড়েছে, কিন্তু যেহেতু এই দিনে ষঠতিলা একাদশী পড়েছে তাই অনেকেই 15 জানুয়ারি মকর সংক্রান্তি পালনের কথা বলছেন। তবে বেশিরভাগ স্থানে 14 জানুয়ারি মকর সংক্রান্তি পালন করা হবে। এই দিন সূর্যদেব 3:13 ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে, তাই পূর্ণকাল থাকবে 3:13 থেকে 5:45 পর্যন্ত, আর মহাপূর্ণকাল থাকবে দুপুর 3:13 থেকে 4:58 পর্যন্ত। পূর্ণকাল কি? মকর সংক্রান্তির দিন এমন একটা সময় থাকে যে সময়কে পুণ্য আর শুভ সময় বলা হয়। আর সংক্রান্তির দিন আমরা যেসব পুণ্য কর্ম করি, যেমন দান দক্ষিণা দেওয়া, সূর্যদেবকে নৈবেদ্য অর্পণ করা, নদীতে পুণ্য স্নান করা, ব্রত পালন, সাধ্যকর্ম, এই সব কিছু পূর্ণকালে করা হয়। পুণ্যকালের থেকেও বড় হয় মহাপুণ্যকাল, যা খুব কম সময়ই দেখা যায়। কিন্তু এইবার পুণ্যকাল আর মহাপুণ্যকাল দুটি একসাথে পাওয়া যাবে। আর এবছর 14 জানুয়ারির দিন মহাপুণ্যকালের সময় থাকবে দুপুর 3:13 থেকে 4:58 পর্যন্ত। আর এই সময় দান দেওয়া, পবিত্র নদীতে স্নান করা, সব মাঙ্গলিক কাজ করা খুবই শুভ বলে মানা হয়।
এবার 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, আর তার সাথে একই দিনে পড়েছে শর্তিলা একাদশী। 23 বছর পর এমন একটি বিরল ও শুভ যোগ। এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করবেন এবং মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পালিত হবে, যা তিল ও বিষ্ণু পূজার জন্য বিশেষ ফলপ্রদ। কি করবেন এই দিন? এই একাদশী তিথিতে তিল ব্যবহার করে স্নান, পূজা ও দান করলে পুণ্য লাভ হয় এবং পাপ নাশ হয় বলে বিশ্বাস। ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্যদেবকে জল অর্পণ করা এবং মন্ত্র জপ করা শুভ। এই দিন বিষ্ণু ভগবানের জন্য হলুদ বস্ত্র, ফুল ও তুলসী অর্পণ করা এবং শর্তিলা একাদশীর ব্রত পালন করা শুভ। তার সাথে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রের 108 বার জপ করবেন। এই দিন তিল, কম্বল, খাদ্যদ্রব্য ও জল দান করলে পুণ্য প্রাপ্তি হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাবার আগে কমেন্টে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ অবশ্যই লিখবেন। বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।